সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এদেশের প্রায় 85% মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই দেশের স্বাধীনতা আসে। এদেশের 85% মানুষ এই কৃষি কাজের উপর নির্ভরশীল। এত সুন্দর দেশ সারা পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমাদের জানা নেই। 6 ঋতুর দেশ এই বাংলাদেশ। এই দেশের মাটি অনেক উর্বর। এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়। মৌসুমে কৃষকগণ ধান, সরিষা, ভুট্টা, গম, বার্লি, মৌসুমি যে সমস্ত ফসলগুলো রয়েছে সব ফসলের চাষ কিন্তু এই বাংলার কৃষকরা আবাদ করে। আজ তাদের এই কষ্টের ফসল আমরা যারা শহরের মানুষ রয়েছি তারা শহরে বসে বসে দোকান থেকে চাল কিনে খাই। কৃষি নির্ভরশীল এই দেশ। এই কৃষকরাই মাঠে ক্ষেতে চাষ করে ঘরে বিভিন্ন ফসল তুলে আনে এবং সেগুলো মৌসুমে ফসল বিক্রি করে তারা লাভবান হয়। সেই সাথে সারা বাংলাদেশের এই ফসলের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। দর্শক, আপনাদের দেখাতে চাচ্ছি আজ সাভার উপজেলার শিমুলা ইউনিয়নের এই রাঙ্গামাটি লালাট্যাক এলাকায় যেখানকার মানুষরা অতি প্রাচীনকাল থেকেই এই কৃষির উপর নির্ভরশীল হয়ে আসছে। যোগাযোগ ব্যবস্থা তেমন একটি ভালো ছিল না। একসময় কাঁচা রাস্তা ছিল, সেই কাঁচা রাস্তার মাধ্যমে গরুর গাড়ি করে ধান চাল হাটে নিয়ে বিক্রি করত। আজ সেই কৃষকদের জমির পাশেই গড়ে উঠেছে ইটের ভাটা। এই রাঙ্গামাটি বড় ব্রিজের ঢালেই, অর্থাৎ কয়েকটি ইটখোলা গড়ে উঠেছে, যার চুল্লির ধোঁয়ায় কালি সেগুলো সেসব এই ধান ক্ষেতের উপরে এসে পড়ে এবং ফসলগুলো নষ্ট হয়। পর্যাপ্ত ফসল কৃষকরা ঘরে তুলতে পারে না। তাদের অভিযোগ রয়েছে যে এই ইটখোলার কারণে কখনো কখনো এই ধানের জমিগুলোতে তারা একটুও ফসল ঘরে তুলতে পারে না। কিছু কিছু ধানের জমি একেবারে ধান চিটা হয়ে পুড়ে খড়কুটা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না। তবে তাদের আর কোনো কাজ জানা নেই এই কৃষিকাজ ছাড়া, তাই তারা চেষ্টা করে যাচ্ছে এই পূর্বপুরুষদের কৃষিকাজ উপর নির্ভরশীল সংসার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন গৃহস্থ ভাই রয়েছে। তিনি কিন্তু এই ক্ষেতের, যেটাকে বলা হয় গ্রামের ভাষায় নুচি দেয়া, কিন্তু সে শহরের ভাষায় বলে যে ঘাসের, যে ধান খেতে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো আসলে তারা
ফেলে উপরে দেয়, তা না হলে এই ধানের হালি থেকে ঘাসগুলো বড় হয়ে গেলে ফসলের আবাদ কম হয়। এজন্য তারা কীটনাশক এবং সার এই ধান রোপণের কয়েক সপ্তাহ বা মাস পরেই কিন্তু এই ধান খেতে তারা আগাছা পরিষ্কার করে, যাতে অন্য অন্য পরজীবী যে গাছগুলো রয়েছে যাতে সেগুলো ধানকে কোনো ক্ষতি না করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও আপনাদের যে ধান ক্ষেতটির ছবি দেখালাম তার চাইতে কিন্তু এই ধান ক্ষেতের হালিগুলো একটু লালচে, অর্থাৎ এখানে পর্যাপ্ত সার, গোবর বা কীটনাশক দিতে পারেনি কৃষক, বা পানির অভাব রয়েছে। এই জন্য আসলে এই ধান ক্ষেতগুলো লাল হয়ে একটু মরে যাচ্ছে। সেই সাথে তার উপরে আরেকটি ধান ক্ষেত রয়েছে, মনে হচ্ছে এটি হয়তো 2-1 দিন আগেই যে সেচ পাম্প রয়েছে সেই সেচ পাম্পের মাধ্যমেই এই ক্ষেতগুলোর মধ্যে পানি দেওয়া হয়, এবং আমরাও দেখতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে ধান ক্ষেতে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে, যে ঘাসগুলো ধানের হালির জন্য বা ধান ক্ষেতের জন্য খুবই বিপজ্জনক। সেগুলো বেশি হলে ধান কম হয়। দর্শক, আপনারা দূরেও দেখতে পাচ্ছেন এই ধানের পাশাপাশি কিন্তু কৃষকরা বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু ভুট্টার চাষও করেছে, আমরা দেখলাম। আসলে বিকেলের এই সূর্যাস্তের আগে এই মুহূর্তে ধানগুলোর মধ্যে সুন্দর শিশিরও পড়েছে, যে শিশিরগুলো আপনাকে একটু কাছে থেকে দেখাতে চাই। সুন্দর শিশির পড়েছে ধানের মধ্যে। ক্ষেতের পাশ দিয়ে হেঁটে গেলে কিন্তু নুপুরের মতো ঝুমঝুম শব্দ হয়। আসল দর্শক, যে বিষয়টির জন্য আজকে এত বড় প্রজেক্ট, এত বড় হচ্ছে এই কৃষি আবাদি জমি, এই জমিগুলো আস্তে আস্তে শিমুলিয়ার এই রাঙ্গামাটি এলাকা, গোহালবাড়ি এলাকা এবং অন্যান্য এলাকায় কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে এই যে ইটের ভাটা রয়েছে, এই ইটের ভাটা তো এখানে 1-2টি নয়, গোয়ালবাড়ি থেকে মনে হয় এখানে 8-10টি ইটের ভাটা রয়েছে। সেই ইটের ভাটার কারণে ইট খোলাতে যে সমস্ত মাটির প্রয়োজন হয়, সেই মাটিগুলো যারা এখানে একটু দুর্বল কৃষক রয়েছে তাদের ক্ষেত থেকে এই ধান ক্ষেতগুলোকে দাদন নিয়ে তারা হচ্ছে ইটের ভাটা তৈরি করে। সেই সাথে পরিবেশের ছাড়পত্র বা অনুমোদন তারা কোনো কিছু অপেক্ষা না করে যার যার মতো করে তারা আসলে ইটের ভাটার চুল্লি তৈরি করে এখানে ইট পোড়াচ্ছে। তো ইটের ভাটায় যে সমস্ত মাটি লাগে এই ইট তৈরি করতে, তো আসলে প্রচুর মাটির প্রয়োজন। এত মাটি কোথায় পাবে? সেই সুযোগে এক ধরনের দালাল চক্র রয়েছে, বা যারা বিভিন্ন ফসলের ক্ষেত দাদন নেয় তাদেরকে তাদের পেশি শক্তি দিয়ে বা পেশি শক্তি প্রয়োগের মাঝে হচ্ছে তারা টাকার লোভ দেখিয়ে বা জোরপূর্বক টাকা দিয়ে কিন্তু সেই জমিগুলোকে তারা কিনে ফেলে বা পত্তন নিয়ে সেই জমি
ফসলের জমিগুলোকে প্রায় 30-40 ফিট গভীর করে তারা কিন্তু আসলে এই মাটির বিক্রি করে। তো আমাদের চোখে এমনটিও পড়েছে, পাকা ক্ষেত বা ধানের শীষ এসেছে বা ধান রোপণ হয়েছে, এরকম ধান ক্ষেতগুলো বেকু দিয়ে কেটে তারা কিন্তু আসলে এই ইট খোলার মধ্যে মাটি বিক্রি করছে। তো এই রাঙ্গামাটি যে বিষয়টি নিয়ে আমি আগেও একবার লাইভ করেছি, এখানে যারা শতভাগ কৃষির উপর নির্ভরশীল তারা এখন আর সঠিকভাবে কৃষি আবাদ করতে পারছে না। তার কারণ হচ্ছে প্রতি বছর বর্ষায় নদীতে যে পলি মাটি জমা হয়, সেই জমানো পলি মাটিগুলোতে যখন শুকনা মৌসুমে নদীর কোল ঘেঁষে যারা কৃষকরা কৃষি আবাদ করত, সেখানে বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি সেখানে বুনতো। কিন্তু আজকে তারা এই ধান ক্ষেত কোথায় করবে আর টাটকা সবজি কোথায় করবে, এই বিষয় নিয়েও কৃষকরা কিন্তু চিন্তিত। কেন চিন্তিত? যে নদীতে পলি পড়ে যে নদীর উর্বর হয়, সেই মাটিগুলো কেটে নিয়ে তারা বিভিন্ন নির্মাণ কাজের যে সাইটগুলো রয়েছে সেখানে সারা রাত্র ট্রাক দিয়ে ভেকুতে কিন্তু তারা মাটি কেটে সব মাটি নিয়ে যায়। সেই সাথে ধানের ফসল ঘরে তুলতে আবার সরিষা বা অন্যান্য টাটকা শাকসবজি বা অন্যান্য যে ফসলগুলো তারা ঘরে তুলতে চায়, তো সেগুলোতেও এই ইটের ভাটার ধোঁয়া বা বিষাক্ত পরিবেশ দূষণের যে কারখানাগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু এই কৃষি আবাদে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, আমরা এই রাঙ্গামাটি এলাকার ঘুরে ঘুরে দেখেছি যে রাঙ্গামাটির এই ইট খোলার পাশে রয়েছে একটি টায়ার পোড়ানো তেলের ছোট্ট কারখানা। সেখানে ধোঁয়া এবং এই টায়ার পোড়ানো গন্ধ এবং ধোঁয়ায় আশেপাশের সব চাষের জমিগুলো কিন্তু লাল হয়ে মরে যাচ্ছে। সেই সাথে যে আঞ্চলিক সড়ক রয়েছে জিরানি এবং আমতলার, সেই আমতলার সড়কটাও কিন্তু আশেপাশে রাস্তার পাশে গাছের ছায়া বা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারিভাবে যে গাছগুলো লাগানো হয়েছে, সেই গাছগুলোও কিন্তু এখন মরে যাচ্ছে। আসলে দর্শক, এটুকুই বলতে চাই যে রাঙ্গামাটিতে হচ্ছে যে সীসা তৈরির কারখানা, তারপরে যে ইটের ভাটা, টায়ার পোড়া তেলের কারখানা, এবং সেই সাথে এখানে আরেকটি জায়গা রয়েছে, সেইখানে আপনার মাটি দিয়ে চুল্লি তৈরি করে ব্যাটারি ফ্যাক্টরি থেকে ব্যাটারির প্লাস্টিক এবং দস্তাগুলো নিয়ে এসে তারা কিন্তু এখানে গালায়। আশেপাশের লোকজন এই ধোঁয়া এবং এই গন্ধে, বিশেষ করে বৃদ্ধ লোক এবং শিশুরা, তারা কিন্তু বিভিন্নভাবে অসুস্থ হচ্ছে এবং তারা হাসপাতালে যাচ্ছে। তো সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ, যেখানে 85% মানুষ কৃষির উপর নির্ভরশীল, আজকে এই কৃষি আবাদের ভিতরে বিভিন্ন ধরনের গড়ে ওঠা অবৈধ কারখানাগুলো, সেগুলোর কারণে কিন্তু কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত। দর্শক, রাঙ্গামাটি শিমুলা ইউনিয়নের রাঙ্গামাটি বাজারে আসলেই আপনারা দেখতে পারবেন যে একই স্থানে সীসা তৈরির ধোঁয়া, তারপরে হচ্ছে ইটের ভাটার ধোঁয়া, সেই সাথে টায়ার পোড়ার কারখানা, এবং রাস্তার উত্তর পাশে রয়েছে ধানের মিল, যেখানে চাল তৈরি হয়, সেখানকার তুরাকুশ ছায়ের ধোঁয়া, এবং সেই সাথে যারা এখানে মৎস্যজীবী রয়েছে, যারা
হচ্ছে বড় বড় পুকুর লিজ নিয়ে বা পুকুর ব্যক্তিগতভাবে কেটে যারা পুকুর করে তাদের পুকুরের মাছও কিন্তু মরে যাচ্ছে, এমনটি অভিযোগ এখানকার বিভিন্ন পেশাজীবী মানুষরাও আমাদের কাছে করেছেন। তো শিমুলিয়া ইউনিয়নবাসী এই রাঙামাটি এলাকা এবং তথা শিমুলিয়ার বিভিন্ন জায়গায় যে অবৈধভাবে যে কারখানাগুলো গড়ে উঠেছে, যেভাবে কৃষি আবাদগুলো ব্যাহত হচ্ছে, সেই কৃষি আবাদগুলো ব্যাহত হওয়ার কারণে আসলে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত। তারা যে মূল্যে যে টাকা খরচ করে সার গোবর বা এখানে যার যে লেবার কস্টিং আছে সেগুলো কিন্তু তারা তেমনটি লাভবান হতে পারছে না। কোনোরকমভাবে আসলে ঘরের কিছু ফসল তুলতে পারে। তো যারা এই এলাকার জনপ্রতিনিধি রয়েছেন তারা সবসময় এই বিষয়গুলো অবলোকন করেন। সেই সাথে যে বংশাই নদী রয়েছে আমাদের যমুনার শাখা, তো এই রাঙামাটি এটাকে বিষমখালী বলা হয় এবং আরেকটি জায়গায় গাজীখালী বলা হয়, যেখানকার মাছ ছিল বেশ সুস্বাদু এবং সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু আজকে সেই কালো পানিতে মাছ কিন্তু নাই, দেখা যায় না। মাছ মারতে গেলেও সেই মাছ স্বাদ না, কাঁটাযুক্ত গন্ধযুক্ত হয়। তো আসলে স্থানীয় জনপ্রতিনিধি তথা ঢাকা জেলা প্রশাসক, সেই সাথে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়েছেন, এই এলাকাবাসীর জোর দাবি জানিয়েছেন যাতে এই কৃষি এবং আবাদি ফসলি জমিগুলো যাতে কোনো ইটের ভাটার মাটি খেকো দালাল বা যারা অবৈধ কারখানার কাছে যারা শিকার হয়েছেন তারা যাতে এগুলো থেকে বের হয়ে আসতে পারেন এবং যেখানে কৃষকরা তাদের এই মাতৃভূমি বাংলাদেশকে ভালোবেসে কৃষি আবাদ করে তারা কিছুটা লাভের মুখ দেখতে চায় সারা বাংলাদেশের সকল ফসলের চাহিদা মিটিয়ে। তো সেই আহ্বান জানিয়েছেন এবং পরিবেশের ছাড়পত্র এবং প্রশাসনের যে অনুমতিপত্র বা অনুমোদন সেগুলো কিন্তু আসলেই সঠিকভাবে তদারকি করলে এখানে কোনো কিছুই পাওয়া যাবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কৃষি আবাদের ভিতরে ইটের ভাটা, সেই সাথে আরও অন্যান্য কারখানাও রয়েছে। তো এলাকাবাসীর পক্ষ থেকে, কৃষকের পক্ষ থেকে সবার জোর দাবি যাতে কৃষক তার কৃষি আবাদগুলো খুব যত্নে করে ফসল ঘরে তুলতে পারে, তারা লাভবান হয়, নিজেদের বাৎসরিক প্রয়োজন মিটিয়ে। সেই জন্য যারা পরিবেশ দপ্তরের কর্মকর্তা রয়েছেন, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়েছেন এবং আশুলিয়া এবং সাভারের সহকারী কমিশনার ভূমি যারা রয়েছেন কর্মকর্তা, তারা যাতে একটু সুদৃষ্টি দেন যাতে এই ধরনের অবৈধ কারখানা এই দেশকে বাঁচাক, এই কৃষককে বাঁচাক এবং এই কৃষক এই দেশের মানুষের চাহিদা মিটিয়ে নিজেদের খোরাক জুটিয়ে যাতে কিছুটা ফসল বিক্রি করে লাভবান হয়, এমনটি প্রত্যাশা করে এই শিমুলিয়াবাসীর যারা জনগণ রয়েছেন এবং যারা শতভাগ কৃষির উপর নির্ভরশীল তারা এমনটি আশা করেছেন যে যারা কর্মকর্তা রয়েছেন, জেলা প্রশাসক, সাভার উপজেলা কর্মকর্তা, তার নির্বাহী কর্মকর্তা, তারপরে হচ্ছে সহকারী কমিশনার ভূমি এবং সাথে যারা উপজেলা কৃষি অফিসার রয়েছে, তারা যদি ঠিকমতো তদারকি করে এগুলো রিপোর্ট প্রদান করে পরিবেশ অধিদপ্তর থেকে যদি অভিযান চালায় তাহলে হয়তো কৃষকরা আর ক্ষতিগ্রস্ত হবে না, তারা অবশ্যই লাভের মুখ দেখবে। দর্শক, আজকে এই ফসলি কৃষি জমি এবং এই শিমুলিয়া ইউনিয়নের এই এলাকাগুলোতে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, আমি ইতিপূর্বেও সমস্যার কথা কিছু বলেছি। যারা শতভাগে কৃষির উপর নির্ভরশীল তারা
একটু আশাবাদী যাতে এই ফেসবুকের মাধ্যমে বা এই ইউটিউবের মাধ্যমে আপনারা এই বিষয়গুলো একটু দেখে যাতে একটু এদিকে সুদৃষ্টি দেন এবং সেই সাথে এগুলোর জন্য কোনো ব্যবস্থা নেন। তো দর্শক, আজকে বিদায় নিচ্ছি। প্রায় সন্ধ্যা হওয়ার পথে শিমুলিয়ার রাঙ্গামাটি থেকে আমি সাংবাদিক আমিনুল ইসলাম বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো কোনো এলাকার সমস্যা নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।